বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং তিনি একাধিক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনারা দুজনেই জানেন যে গত কয়েকদিন ধরে এরকম একটা অবস্থা যে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী অসুস্থতাকে কেন্দ্র করে একটা থমথমে অবস্থা, মনে হচ্ছে দেশে সব কিছুই থমকে গেছে এবং একটা স্থবির অবস্থা। যদিও গতকাল আমরা দেখলাম যে বিএনপি তাদের অঘোষিত অন্তত 36টি আসনে আবার প্রার্থীও ঘোষণা করেছে। আমরা শুনছি যে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে হয়তো তফসিল ঘোষণাও হতে পারে নির্বাচনের। বেগম জিয়ার তাকে নিয়ে আজকে লন্ডন আর আজ রাতেই অথবা কালকে ভোরে হয়তো লন্ডনে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। তো সব মিলিয়ে একটু পরিস্থিতি আপনাদের দুজনের কাছে আমি বুঝতে চাই যে আপনারা কী দেখছেন। বিশ্ব সদস্য সাখাওয়াত হোসেন বকুল। ধন্যবাদ আপনাকে। আমি আমার বক্তব্যে যাওয়ার আগে যেহেতু আপনি অবতারণা করেছেন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীর স্বীকৃত অভিভাবক আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ এবং সংকটাপন্ন। আল্লাহর অশেষ রহমতে বিদেশি বিশেষজ্ঞ টিম এসেছে, তারা ম্যাডামকে সার্বিকভাবে চেক আপ করে বিদেশে নেওয়ার মতন অবস্থা তারা বলেছেন এবং উন্নত চিকিৎসা দেওয়ার মতন শারীরিক অবস্থা আমাদের নেত্রীর রয়েছে। সেই প্রেক্ষিতে বেগম খালেদা জিয়াকে আজকে শেষ রাত্রে বা কালকে সকালে যুক্তরাজ্যে নেওয়া হবে। আমি এই অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাদের কাছে আমার অনুরোধ থাকবে, দেশনেত্রী জাতির অভিভাবক সকল রাজনৈতিক দলের কাছে স্বীকৃত নেত্রী, ওনার জন্য যেন আশু রোগ মুক্তির দোয়া করেন, এটা আমি কামনা করি। দ্বিতীয় পর্যায়ে ডিসেম্বরের 4 তারিখ আমরা এই অংশটায় 1971 সনে প্রায় ছিলাম, পাগলের মতনই রণক্ষেত্রে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। সেটা স্মরণ হতে আমি স্বাধীনতা যুদ্ধের সকল শহীদানের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দর্শিত সকল মা বোনদের সেই আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, যারা মারা গিয়েছেন যারা আছেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে। বর্তমানে দেশের যে রাজনৈতিক অবস্থা, যেটা আপনি অবতারণা করলেন, যেটা বললেন, অবশ্যই আমরা অত্যন্ত ভারাক্রান্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা জাতি ভারাক্রান্ত বেগম খালেদা জিয়াকে নিয়ে। সেই পরিপ্রেক্ষিতে এখন নির্বাচনের ঢোল তো আর থেমে থাকেনি, সামনের দিকে যাচ্ছে, যে কারণে আমাদের দলের যে কয়টি আসন বাকি ছিল সেটা আরও বিচার বিশ্লেষণ করে আজকে আমাদের মাননীয় মহাসচিব দলের পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সেই প্রার্থী তালিকাও ঘোষণা করেছে। অর্থাৎ নির্বাচনের জন্য যে প্রস্তুতি নেওয়া সেটা নেওয়া হচ্ছে। এখন বেগম জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে, তারেক রহমান আসছেন না, এবং তাহলে কি 2018-র মতোই নির্বাচন হবে যখন বেগম জিয়া এবং মিস্টার রহমান কেউই মাঠে ছিলেন না, থাকতে পারেননি আর কি? আমি সেটা মনে করি না যে 2018 মতো নিয়ে যায়। বেগম খালেদা যে আমাদের নেত্রী, আল্লাহ যদি ওনাকে সুস্থ করেন বা ওনার এর বাইরে কিছু হতে পারে এই কথাই আমি মুখে আনতে চাই না। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন নেত্রীকে সুস্থ করেন। এবং অনেক খারাপের ভিতর থেকে তো ওনাকে এখন নেওয়া হতে পারে আমাদের আল্লাহ ইচ্ছা করলে অলৌকিকভাবে অনেক কিছুই করতে পারেন, সেটি আমরা কামনা করি। সেটা সারা জাতি দোয়া করেন বেগম খালেদা জিয়া সুস্থ। আর নির্বাচন যদি হয়, নির্বাচন শিডিউল ঘোষণা আমাদের নেতা জনাব তারেক রহমান আসবেন না এটা তো আমি বলতে চাই না, নিশ্চয়ই আসবেন, আসার জন্য নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন। এটা তো একেবারেই দেশের স্বার্থে যেটা করার সেটা উনি করবেন। এবং একটা কথা কিন্তু উনি বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কাজে দেশের স্বার্থে যেটা করণীয় জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটাই করবেন। নির্বাচন যদি দেশে হয় অবশ্যই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমাদেরকে নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান সাহেব।
আমাদের নেত্রী যদি জীবিত থাকেন উনি আমাদের নেতৃত্ব দেবেন। এই ব্যাপারে আমি আগাম কিছু বলতে চাই না। এখানে আমরা থাকতে চাই, আমরা তো নির্বাচনে যাওয়ার দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য প্রথম থেকে বলে আসছি, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে যাতে ব্যাহত না কেউ করতে পারে আমরা নির্বাচনের দিকে আমরা যাব, এটি আমরা সমর্থন করে যাব। মিস্টার মাহবুব কামাল, আপনি পরিস্থিতিকে কীভাবে পর্যবেক্ষণ করছেন এবং বিশ্লেষণ করছেন? এবং প্রশ্ন তো উঠেই, তারেক রহমানের প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, আপনি প্রায় অগাস্টের কিছুদিনের মধ্যেই 24-এর 1-2 মাসের মধ্যেই বলেছেন যে তিনি দেশে আসবেন না, এবং নির্বাচন নিয়ে মিস্টার বকুল বলছেন যে নির্বাচনের পার্টি তারা, নির্বাচন তো হতেই হবে, এবং যে কারণে পার্টিও অ্যাক্টিভ যে বোঝাই যাচ্ছে, অন্তত এই অবস্থার মধ্যে তারা তো কিছু মনোনয়ন, অঘোষিত মনোনয়ন ঘোষণা করেছে। বাট আমার প্রশ্ন যে আপনি, আমি যেভাবে বলি আর কি, এই সরকারের অধীনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখেন কি না সামগ্রিক পরিস্থিতিতে? আচ্ছা, প্রথমে বকুল ভাইয়ের একটা কথা আমি একটু, আমাকে স্ট্রাইক করছে এই জন্য বলতেছি। শুধু বকুল ভাই না, ইদানিং লক্ষ্য করছি বিএনপির কিছু কিছু নেতা মুক্তিযুদ্ধের ব্যাপারে খুব সেন্সিটিভ হয়ে পড়ছেন। হ্যাঁ, ইট ইজ টু লেট বকুল ভাই, ইটস টু লেট। মুক্তিযোদ্ধা নিজে যেহেতু আমি বলছি না মুকুল ভাইয়ের না, আমি বলতেছি অ্যাজ এ হোল বিএনপির মানে ফ্রম ডে ওয়ান, মানে বিএনপির মুক্তিযুদ্ধের ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি ছিল আমরা দেখছি। আমরা এই দেশেই বাস করি, বীর শ্রেষ্ঠদের মূর্তি ভাঙা হচ্ছিল, মানে আপনি অগাস্টের পরে, জুলাই, হ্যাঁ 24 বিএনপি এগুলি প্রতিরোধ করা তো দূরের কথা, মানে প্রতিবাদও করেনি সেভাবে, মৃদু প্রতিবাদ করছে। অ্যান্ড দেয়ার ভয়েস ওয়াজ সো ফেইন্ট দ্যাট উই কুড নট হিয়ার ইট। আমরা শুনতেই পারিনি তারা যে প্রতিবাদ করছে। এন্টায়ার দেশ জুড়ে মুক্তিযুদ্ধের উপর আঘাত আসছে, বিএনপি কিছুই করে নাই। ইট ইজ টু লেট বকুল ভাই। যখন দেখলেন যে আল্ট্রা রাইটিস্টরা একেবারেই শক্তি সঞ্চয় করে লিবারেল ডেমোক্রেসির উপরে একটা বড় ধরনের থ্রেট হয়ে গেছে, তখন আপনারা এখন মুক্তিযুদ্ধের কথা বলছেন। আমরা এটা বুঝি, আমরা বুঝি এই আপনারা নীতির চাইতে কৌশলকে বেশি মূল্য দিচ্ছেন, আপনারা কৌশলকে আপার হ্যান্ডে নিছেন এবং নীতিকে নিচে ফেলে দিচ্ছেন, ফলে যা হওয়ার তাই হচ্ছে। দেখেন, আপনি বললেন না যে আমি বলছিলাম খালেদ মহিউদ্দিনের শোয়ে দ্যাট তারেক রহমান ইজ নট কামিং। আমি কিন্তু আই এম নট এ জিনিয়াস নর আই এম এ স্কলার, আমি সব কমন সেন্স দিয়ে বুঝি সব। এবং আমি এখন ইদানিং একটা কথা বলি যে কমন সেন্স ইন অ্যান আনকমন হাইট ইজ কল্ড ব্রিলিয়ান্স। কমন সেন্স যখন একটা আনকমন হাইটে চলে যায় তখন সেটা ব্রিলিয়ান্স। তো আমি আমার কমন সেন্সকে একটু বেশি ব্যবহার করছিলাম, ফলে আমি সব বুঝতে পারছি। এবং দেখেন, মানে অনেক বিষয় আছে না, তত্ত্ব দিয়ে বোঝা যায় না। আমি একটা উদাহরণ দিই আপনাকে, তাইলে আপনি বোধহয় মনোযোগ দিচ্ছেন। আমি মনোযোগ দিচ্ছি, আমি নোট করছি। হ্যাঁ, তত্ত্ব দিয়ে কিন্তু সব কিছু বোঝা যায় না, অনেক সময় ছোট্ট জিনিস দিয়ে বুঝতে হয়। কীরকম আমি বলি, একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। সেটা হচ্ছে ভুট্টোর যখন ফাঁসির রায় হয়ে গেল, তখন আমি এবং আমার এক ফ্রেন্ড আমরা জসিমউদ্দিন হলের গেস্ট রুমে বসে কথা বলতেছিলাম। তো আমার এই ফ্রেন্ড খুব ব্রিলিয়ান্ট, মানে এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়ান্ট, আপনি চিনবেন, আলী সানোয়ার মিলন। তো উনি আমাকে বললো যে বলো তো ভুট্টোর ফাঁসি হবে কি না। আমি বললাম আপনি বলেন। বলে যে ওর ফাঁসি হবে না। আমি কেন? তো উনি একটা মানে ওয়ার্ল্ড অর্ডার বুঝাইলেন, কিছু ইকুয়েশন বুঝাইলেন, জিও পলিটিক্স বুঝাইতে, এটা ফাঁসি হবে না। তাই বললাম দেখেন মিলন ভাই, ভুট্টোর কিন্তু ফাঁসি হয়ে যাবে। তবে কী বলো তুই রং হেডেড, এই সেই প্রভিন্সিয়াল কিছু বুঝো টুঝো না। হ্যাঁ, তাই বললাম ঠিক আছে, আমি ব্যাখ্যা পরে করবো, আগে বাজি ধরেন। তো যাই হোক, আমার 500 টাকার বাজি ধরলাম, ফাঁসি হয়ে গেল। তো আমাকে বলল তুমি কীভাবে বুঝলা? তাই বলে দেখেন, আপনি তো তত্ত্ব দিয়ে বুঝছেন, আমি ছোট ছোট জিনিস দিয়ে বোঝার চেষ্টা করি সব। সেইটা কি, ভুট্টোর যখন মামলা চলতেছিল তখন নিউজ উইকে জিয়াউল হক একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। তো ওখানে উনি এক পর্যায়ে বললেন যে আই উইল হ্যাং দ্যাট বাস্টার্ড। তো যে ইন্টারভিউ নিচ্ছে সে বললো যে আপনি কি ভীত নন, আন্ট ইউ ফ্রাইটেন্ড? তো বলে নো, দ্য হায়ার ইউ ফ্লাই দ্য হার্ডার ইউ ফল। আপনি যত উপরে উঠবেন নিচে পড়াটা তত কঠিন হয়ে যাবে। আমি বললাম যে এই একটা বাক্য দিয়ে আমি বুঝছি কোনো কিছুই জিয়াউল হককে আটকাতে পারবে না, সে ফাঁসি দেবেই। যে জিঘাংসা যে তার এই বক্তব্যে ফুটে উঠছে, এখানে কোনো তত্ত্ব কাজ করবে না, সে নিজের জীবন কেন রাষ্ট্রের জীবন বিপন্ন করে হলো তাকে ফাঁসি দেবে, এটাই আমি বুঝছি। আর আপনি তো অনেক জিও পলিটিক্স বুঝলেন আমারে।
তো দেখেন ছোট ছোট জিনিস দিয়ে বুঝতে হয়। আমি একটা ছোটো একটা বলি একটু ইন্টারেস্টিং করার জন্য, যেমন একটা ছেলে এবং একটা মেয়ে বসে গল্প করতেছে, আপনি তাদের পরিচিত, তা আপনি তাদের সামনে দিয়ে যখন যাচ্ছেন, মেয়েটা ছেলেটাকে চোখের ইশারায় কীভাবে কথাটা বললো যে চুপ থাকো, এইটা দিয়ে কিন্তু আপনি বুঝেন তাদের রিলেশন প্যাটার্নটা কী, জাস্ট ওই ইশারাটাই। এটা প্রেম না বন্ধুত্ব না কি, এটা আপনি বুঝে যাবেন। সে যে চোখের ইশারা দিয়ে বললো যে আসতেছে কিন্তু চুপ থাকো। ফলে ছোট ছোট জিনিস দিয়ে বুঝলে না জিনিসটা ভালো হয়, তত্ত্ব দিলে হয় পুরো জিনিসটা জটিল হয়ে যায়। দেখেন আমি কেন বুঝলাম, হ্যাঁ এটা না বোঝার কোনো কারণ নাই, মানে কেন তারেক জিয়া আসবে না, হ্যাঁ সেটা হলো যে আই এক্সপেক্টেড দ্যাট তারেক রহমান উড কাম অ্যাট দি লেটেস্ট 10th August, মানে নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরতে যতটুকু সময় লাগে, মানে 24-এর মানে 5th August পরে, 5th August পরে মানে আপনি মনে করছেন হ্যাঁ 10 তারিখের মধ্যে 10 তারিখে আসবে। ট্রাভেল পাস হোক বা যাই হোক, একটা ঝামেলা থাকতে পারে, ফ্লাইট ধরে আসবে। উনি যখন 10 তারিখ পর্যন্ত আসলেন না, তখন আমাকে স্ট্রাইক করলো। কী কারণে? 16 বছর যে দলটা আন্দোলন করলো, 16 বছর যে এত ত্যাগ তিতিক্ষা এসে সে সেলিব্রেশনে যোগ দিবে না সেই দলের নেতা? এটা কি হয় কখনো? তার নিশ্চয়ই কোনো গ্যাঞ্জাম আছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। হয় ব্রিটেনে কোনো মানে তার স্ট্যাটাস নিয়ে কোনো সমস্যা আছে, অথবা এখানে কোনো সমস্যা আছে, নিশ্চয়ই একটা তো হবে, তাই না? সে তো আসবে, সেলিব্রেশন যোগ দিবে না। তাইলে তো এরপরে আমি ফলো করতেছি যে মানে ইউনূস সাহেব ধীরে ধীরে নিজেকে প্রস্ফুটিত করছেন। আমি ধীরে ধীরে দেখেন, ডক্টর ইউনূস ইজ সেলফ এক্সপ্লেনেটরি, উনি নিজেকে নিজে ব্যাখ্যা করেন, আমাদের ব্যাখ্যা করতে হয় না। মানে গোলাপ যেমন নিজস্ব নিয়মে ফোটে স্বতঃস্ফূর্তভাবে, কেউ তাকে ফোটায় না, ইউনূস সাহেব নিজে নিজেই প্রস্ফুটিত হয়েছেন। এবং আমরা এগুলো আমরা ফলো করতেছি যে উনি কীভাবে প্রস্ফুটিত হচ্ছেন, এগুলি আমরা ফলো করছি। এবং ফলো করে আমরা দেখতেছি যে ডক্টর ইউনূস ইজ টোটালি টিল্টেড টু ইসলামাইজেশন, ঠিক আছে? এবং সারা দেশ জুড়ে যে মব হচ্ছিল, বিশেষ করে ইসলামিস্ট ফোর্সের, এগুলির ব্যাপারে উনি নিশ্চুপ, ইনি মানে একেবারে নির্বিকার, তার মধ্যে কোনো ইয়ে নাই, ইমোশন নাই, কোনো এমপ্যাথি নাই, কোনো প্যাশন নাই। হ্যাঁ, তখন বললাম এটা তো খুব খারাপ কথা, তারেক আসতেছে না, এখানে ইসলামিক ফোর্সকে এইভাবে প্যাম্পার করা হচ্ছে, এভাবে ইন্সপায়ার করা, এটা তো খুব বাজে ব্যাপার। তাহলে ইজ ইট এ -2 থিওরি? আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম। হ্যাঁ, ফাইনালি আমি দেখলাম যে আসলেই এইটা একটা -2 থিওরি। এবং -2 দেখেন দুই ধরনের হয়, একটা হচ্ছে যে দুই দলকে ডাইনেস্টি মুক্ত করা, এটাও এক ধরনের -2। আবার হচ্ছে দুই দলকেই মাইনাস করে সিভিল সোসাইটির শাসন প্রতিষ্ঠা করা। এটা কিন্তু দেয়ার আর 2 কাইন্ডস অফ -2 থিওরি। হয় ডাইনেস্টি মুক্ত করা, তাহলে কোনটা? আমি নিজেকে নিজে প্রশ্ন করতেছি যে কোনটা তাইলে। তো আমি দেখলাম যে না, এইটা আসলে 1/11-এর কন্টিনিউশন, ঠিক আছে? কীরকম সেটা? 1 হয়তো ফেল করছে, তাই না? ফেইলিউর কি? ফেইলিউর ইজ, আমি বলতে না, কিন্তু 1/11-এ তো আর্মি ছিল, এখানে তো আর আর্মি সংযুক্ত না সঙ্গে, এই প্রক্রিয়ার সঙ্গে। হ্যাঁ, এই প্রক্রিয়ার সঙ্গে এখন যা হচ্ছে তার সঙ্গে আর্মির কোনো সংযোগ নাই। না না, আর্মি না, এইটা ওই যে ইউনূস সাহেব যে দল করতে চাইছিলেন, ওইটা কি? ওই দলটা কেন? ওই দলটা হচ্ছে যে এই দুই যে ট্রেডিশনাল যে দুই দল, হ্যাঁ, বাইনারি পলিটিক্স, এটার থেকে একটা মুক্তি আছে। তো 1 ফেল করলো। ফেল মানে কি? ফেলিওর মানে হচ্ছে টু বিগিন এগেইন মোর ইন্টেলিজেন্টলি। একটু শর্ট করতে হবে এই পর্যায়ে, আমি একটু ওনার কাছে। তো এখন মোর ইন্টেলিজেন্টলি এটা হ্যান্ডেল করা হচ্ছে, মোর ইন্টেলিজেন্টলি, হ্যাঁ, হ্যান্ডেল করা হচ্ছে নানা রকম, দেখেন লন্ডন এই সেই ইত্যাদি, হ্যাঁ। এবং কি বলে যে এক ধরনের মানে ট্রিকি গেম, মানে এটা খুব হাইয়েস্ট অর্ডারের ট্রিকি গেম। এটা আপনি এটা আমাদের মতো এটা ওই ওয়েভলেংথ আমাদের নাই, হ্যাঁ। মানে ইট ইজ এ ট্রিক অফ হাইয়েস্ট অর্ডার, হ্যাঁ। এবং এটা সবাই বুঝতে পারবে না, আমি বুঝতে পারি। এবং দেখেন আমার কিন্তু কোনো, আপনি নির্বাচন দেখেন, আমি বলতেছি আপনাকে, সবাই যেরকম আপনার এক ধরনের যারা আশাবাদী তারা এক ধরনের কমফোর্টেবল ইলিউশনে ভুগে, হ্যাঁ। তো আমার কিন্তু কোনো কমফোর্টেবল ইলিউশন নাই, আমার কোনো ডিলিউশনও নেই, বিভ্রম নাই, আমার কোনো মরিচিকা নাই, আমি বুঝতে পারি জিনিসগুলো কী, হ্যাঁ। ফলে আমি দেখি দি কান্ট্রি, আপনার এখানে আমি বলছিলাম যে একটা রক্তাক্ত ক্যানভাস আমি দেখতে পাচ্ছি, ইউ মাইট বি রিমেম্বারিং, হ্যাঁ। আমি বলছিলাম আপনার এখানে, আমি অ্যাকচুয়াল নড়ি নাই, আই এম স্টিকিং অন দ্যাট পয়েন্ট।
ঠিক আছে, একটা রক্তাক্ত দেখতেছি। আই ডোন্ট ফাইন্ড এনি ইলেকশন। হ্যাঁ, এখানে একটা কথা বলি, ইলেকশন অর নো ইলেকশন, ইন এনি কেস আপনি কোনো স্টেবল গভর্নমেন্ট সোসাইটি পাচ্ছেন না। আমরা যারা মনে করতেছি যে একটা ইলেকশন হলে সব ঠিক হয়ে যাবে, এইটা ঠিক না। বাট আমি জাস্ট একটা ছোট্ট প্রশ্ন করে আমি যাচ্ছি, আবার পরে আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো যে বেগম জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে তারেক রহমান আছেন। ইলেকশনের স্ক্যাজুল ঘোষণার পরে কি আপনি মনে করেন যে তিনি চলে আসবেন মাকে সেখানে রেখে? কি তারেক রহমান অ্যাবসার্ড ব্যাপার। তাহলে ইলেকশন করবে কিভাবে দল? এটা সেই 18 সালে করছে না, 18 সালে তো বেগম জিয়াও ছিলেন না, তারেক রহমানও ছিলেন না, কিভাবে করছে? সেই একইভাবে ওইভাবে করবে। ওকে, তো তারপরে ক্ষমতায় গেলে তিনি আসবেন? সেটা আমি বলতে পারি না, তাও আপনি অনিশ্চিত? সেটাও আমি অনিশ্চিত। সর্দার শাহাদাত হোসেন। ধন্যবাদ। প্রথমে মাহবুব কামাল সাহেব তো অত্যন্ত লজিক্যাল মানুষ, সিনিয়র সাংবাদিক, অনেক কথা গুছিয়ে গাছিয়ে বলেন। আমরা তো তত গুছিয়ে বলতে পারবো, বাট একটা কথা ওনার রেফারেন্সে বলি, আমার রেফারেন্সে শুরু করেছেন, আমি ওনাকে বলি। উনি বলছেন মুক্তিযুদ্ধের যে কথাটা আমি বলেছি, শ্রদ্ধা জানিয়েছি শহীদ মুক্তিযোদ্ধাদের, দর্শিতা মা বোনদের 71 সালে, উনি বলেছেন ইটস টু লেট। আমি মুক্তিযুদ্ধ নিয়ে আবেগ প্রকাশ করাটা বিএনপির জন্য এটা টু লেট, মানে আমি যেটা বুঝেছি ওইটাই বলেছি। এটাতে আমি অ্যাগ্রি করি না যে বিএনপির মুক্তিযোদ্ধাদের জন্য আবেগ সৃষ্টি করাটা টু লেট, এটা মনে করি না। উনি যেটা মিন করেছেন যে মানে 5ই আগস্টের পরে যে স্ট্যাচু ভাঙ্গা হয়েছে, এগুলি উনি রেফারেন্স দিলেন। আমি শুধু একটা কথা আপনাকে ওয়ান্ট টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন। যখন একটা দেশের বিপ্লব সংগঠিত হয়, সমুদ্রের পানি যখন জলোচ্ছ্বাস যখন শুরু হয়ে যায়, আপনি ইচ্ছা করলেই সেখানে একটা ভাব সৃষ্টি করতে পারবেন না। বাংলাদেশে সেই 24-এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মানব উচ্ছ্বাস যখন 5ই আগস্টের পরে শুরু হয়েছে, মানবের ঢেউ যখন শুরু হয়েছে, সেইখানে আপনি মানব উচ্ছ্বাসের বিরুদ্ধে আপনি যা কিছু করতে যাবেন, দ্যাট উড ক্রিয়েট এ ভেরি ডিপ কন্ট্রাডিকশন ইন দ্য কান্ট্রি। সেইখানে আপনি যদি এটাকে ব্যর্থতা বলেন, আমি এটাতে এগ্রি করব না। তখন যেটা হয়েছে, এটা একটা বিপ্লবের চরম প্রকাশ। ফ্রম দ্য ভেরি 5th আগস্ট আফটার দ্য এসকেপ অফ মানে স্বৈরাচার গভর্নমেন্টের বিদায়ের পরে যেটা শুরু হয়েছে, এটা কিন্তু বিপ্লবের উচ্ছ্বাস, বিপ্লবের জয়ধ্বনি। ওইটাকে আপনি খারাপভাবে যদি কিছু দেখেন, হতেও পারে। দ্যাট ইজ দ্য মানে আলটিমেট ইফেক্ট অফ অল দ্য রিভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড যতগুলো হয়েছে, সেই দুনিয়া কাঁপানো 10 দিন বলেন, 71 আমাদের বলেন, উত্তর আমেরিকার বিপ্লব বলেন, আমাদের বিপ্লব বলেন, সমস্ত কিছুতে একই জিনিসের কাজে ওইখানে আপনি ইচ্ছা করলে কিছু বন্ধ রাখতে পারবেন। আর মুক্তিযুদ্ধের সম্বন্ধে আবেগ বিরাগে কথা বলা, এটা কোনো লেট কোনো শব্দ নেই। ইচ অ্যান্ড এভরি মোমেন্ট ফর 1971 ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি পিপল অন ইচ অ্যান্ড এভরি মোমেন্ট ক্যান প্রেজ অর ক্যান সে অ্যাবাউট 71. 71 ইজ এভার লিভিং থিং অ্যামাং আস, সকল মানুষের ভিতরে। কাজে এটা নিয়ে লেট বা আর্লি বলার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। আফটার অগাস্টের যেটা দৃষ্টিভঙ্গি যেটা জাতির ছিল, সেটাকে মানায় পানিকে অন্যদিকে চরে হিন্টারল্যান্ডের কাছে সরিয়ে দিতে হবে। আপনি ইচ্ছা করলে পানিকে একটা জায়গায় আটকায় রাখতে পারবেন না, মানব উচ্ছ্বাসকে একটা জায়গায় আটকায় রাখা যাবে না। এটাকে আস্তে আস্তে মোল্ড করতে হবে। আটা রুটি যেভাবে মোল্ড করে সঠিক জায়গায় আনতে হবে, সেই আনাটার ভিতরেই বিএনপি খুব শান্তিপূর্ণভাবে কমফোর্টেবলি পলিটিক্সটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারেক রহমান, আমরা সেটা মনে করি। এবং ওনার বক্তব্য থেকে সেটা আপনি নিশ্চয়ই জানেন। এটা মানব উচ্ছ্বাস, এটাকে এত সহজে রোধ করা যায় না। তারেক সাহেব যেটা আপনি বলেছেন যে অগাস্টের 5-এর পরে অগাস্টের 10-এর ভিতরে ইউ এক্সপেক্টেড হিজ অ্যারাইভাল ইন বাংলাদেশ। দেখেন, তারেক রহমান সাহেব কিন্তু এখন তারেক রহমান না। তারেক রহমান সাহেব কিন্তু এখন লিডার অফ দ্য নেশন। কাজে ওনাকে একটা সিদ্ধান্ত নিতে গেলে, উনি কিন্তু একটা কথা বলেছেন কয়েকদিন আগে যে আমার সিদ্ধান্তটা শুধু আমার ভিতরেই সীমাবদ্ধ না। কাজে এই কথাটা কিন্তু আগেও প্রযোজ্য, এখনও প্রযোজ্য, সামনেও প্রযোজ্য। কাজে ওনার সিদ্ধান্তটা উনি শুধু একলা নিতে পারবেন না। ইট উইল ডিপেন্ড অন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। ওনার কোন সিদ্ধান্তটা জাতির জন্য কল্যাণকর হবে, ওইটাকে ভিতরে রেখে ওনাকে সিদ্ধান্ত নিতে হবে। উনি আসবেন না, আই ক্যানট থিঙ্ক লাইক দ্যাট। উনি আসবেন না, উনি অবশ্যই আসবেন। বাট আসার জন্য ওনাকে যে কনসিডারেশন, যে ফ্যাক্টরসগুলিকে ওনাকে কনসিডার করতে হবে আফটার রেজলিউশন অফ অল দ্য ফ্যাক্টরস, যেই পয়েন্টে গিয়ে জাতির জন্য ওনার আশাটা কল্যাণকর হবে এবং সঠিক টাইম হবে, আমার দৃঢ় বিশ্বাস, আমি আপনার মতো জ্ঞানী লোক না, সাংবাদিক না, খুব অ্যানালাইসিস জানি না, বাট আমার বিশ্বাস একজন পলিটিক্যাল লোক হিসেবে হি ইজ ডুইং দ্য কারেক্ট থিং, অ্যান্ড উনি কারেক্টের সময় উনি আসবেন।
আর আমাদের নেত্রীর যে একটা খারাপ অবস্থা ছিল, এটার জন্য হি টুক টাইম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ওনাকে রেসপন্সিভ করেছেন মেডিসিনে। আমাদের নেত্রী যাচ্ছেন, আমাদের শুধু নেত্রী না, 18 কোটি মানুষের অভিভাবক, উনি লন্ডনে যাচ্ছেন চিকিৎসা নেবেন। এরপরে যেটা হয় পরিস্থিতির আলোকে সকল সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এটুক বলি, তারেক রহমান সাহেব বিরাগ বা আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। উনি একেবারেই প্র্যাকটিক্যাল চিন্তাধারার উপরে নির্ভর করে দেশে আসার চেষ্টা করবেন। আর যেটা বলছেন -2 থিওরি, এটা কেউ কেউ চেষ্টা করতে পারে, এটা চেষ্টা করা হয়েছে। বাট বাংলাদেশে এসব বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে, একেবারে পার্মানেন্টলি বাদ দিয়ে যদি কেউ কিছু চিন্তা করে, এটা আমি মনে করি ভুল হবে। আল্ট্রা রাইটিস্টরাও যদি চিন্তা করে, ওইটাও ভুল হবে। এখানে কিন্তু বাংলাদেশে লিবারেল ডেমোক্রেটিক ফোর্স বেশি। হইতে পারে লিবারেল ডেমোক্রেটিক ফোর্সের ভিতরে থেকে কেউ মানে অতিমাত্রায় অটোক্রেটিক হওয়ার চেষ্টা করেছে, যেটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট করেছে অতীতে। সেগুলো তো রাজনীতিতে অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু পরিবর্তনও হয়। সেটা লেটার সি ইন ফ্রন্ট। আমরা কি দেখতে পাবো সামনে ইলেকশন। ইউনূস সাহেব তো ইলেকশন, আপনি বলছেন আই ডোন্ট ফাইন্ড এন ইলেকশন, আপনি কোট আনকোট করলাম, এটা তো আমি একমত না। আই ডোন্ট ফাইন্ড বলি নাই, আমি বলছি ইলেকশন অর নো ইলেকশন, উই আর নট গেটিং এ স্টেবল সোসাইটি। না, প্রথমে বলেছেন যে ইলেকশনটা দেখি না, যদি হয়, মানে যদি হয়। আমার মনে হয় না আমি ভুল বলেছি, না, না, ভুল পরের হলে কথা- আমারটা ওটা বলেছেন, পরের কথাটা ধরবেন আপনি, আপনি পরেরটা বলেছেন, আমি ওইটা দিয়ে শুরু করলাম। কিন্তু আমি যেটা মনে করি সেটা হলো ইলেকশন হতে হবে দেশে। ইট সেড দ্য কান্ট্রি ইজ ক্রিয়েটেড অন দ্য বেসিস না, ইলেকশন হতে হবে, মানে আমি ইলেকশন দেখি না আর ইলেকশন চাই না, কথা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। না, সেটা আমি দেখি না কথাটা বলতেছি না। আমি একটা শেষ করে নিই। আমি যেটা ভাবছি সেটা হলো যে ইলেকশন না না, অনেক সময় অনেকে ব্যাখ্যা করে যে কেউ যখন বলে যে আমি ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে মনে করছি না বা দেখছি না, অনেকে বোঝানোর চেষ্টা করে যে উনি বোধহয় আসলে ইলেকশন চান না। ব্যাপারটা এরকম না, আমি না, সেটা এটা বলছি। ঠিক হবে না। যদি কেউ ভাবে এগুলো তো উৎসাহীরা ভাবে, আমি এভাবে কোনোদিন কারো কমেন্টের উপরে আমি ভাবি না। মাই ইন্টারপ্রিটেশন ইজ দ্যাট ইলেকশন হতে হবে, দেয়ার মাস্ট বি ইলেকশন। এই দেশটার সৃষ্টি হয়েছে ইলেকশনের জন্য, ডেমোক্রেটিক প্র্যাকটিসের জন্য, ডেমোক্রেটিক গভর্নমেন্টের জন্য, সবরিন পার্লামেন্টের জন্য। কাজে এটা হতে হবে। এখন কথা হলো, দেশের অনেক রকম পরিস্থিতিতে অনেক কিছু হয়ে যায়। অনেক কলামিস্ট বলেন, বড় সাংবাদিক বলেন, বা অনেকে বলে যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা নাও হতে পারে। দে আর মে বি কারেক্ট, যে ইলেকশনটা ফেব্রুয়ারিতে তো 1 মাস পিছাতে পারে। আমি এটা তো অন্ধকার বা বলতে পারি যে না এইটাই হবে। পিছাতে পারে কোনো যৌক্তিক স্বার্থে, পিছাতে পারে দেশের কোনো স্বার্থে। হ্যাঁ, মানে একটা ইলেকশন পিছাতে পারে, বাট ইলেকশন হবে না এই কথাটা আমি একমত না। ইলেকশন হতে হবে, ইলেকশন হবে। এই তারিখে হওয়ার ইচ্ছা, এই তারিখে হওয়ার জন্য জাতি মুখিয়ে আছে। বাংলাদেশে 18 কোটি মানুষ, বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম, যারা গত 17 বছর কোনো ভোট দিতে পারেনি, ভোটার হয়েও তারাও অলসো সাংঘাতিকভাবে সামনের দিকে তাকিয়েছে, কবে ইলেকশন আসবে, রেফারেন্ডাম আসবে, তারা ভোট দিবে। দে উইল টেক পার্ট ইন ডিসাইডিং দ্য রিফর্মস অফ দ্য নেশন। হ্যাঁ, দে উইল সিলেক্ট দিয়ার রিপ্রেজেন্টেটিভস ইন দ্য পার্লিয়ামেন্ট। জাতি মুখিয়েছে, এবং সেই মুখিয়ে থাকা থেকে আমি মনে করি দের মাস্ট বি ইলেকশন। এখন সেই ইলেকশনটা ফেব্রুয়ারিতে হবে না 1 মাস পিছিয়ে যাবে, দ্যাট ম্যাটার্স, দ্যাট ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টরস, যেগুলি আনসিনেবল থাকে। আনসিনেবল জিনিসের উপর আমি কোনো স্টেটমেন্ট দিতে পারি না। যারা অনেক জ্ঞানী আমার চেয়ে, বড় বড় সাংবাদিকরা যেগুলো সব, আপনারা আরও বড় বেটার অ্যানালাইসিস দিতে পারবেন। জি, মিস্টার মাহবুব। তাহলে আপনি স্বীকার করলেন যে 0 আওয়ারে, 5th অগাস্টের 0 আওয়ারে, মানে আদার ফোর্সেস ওয়ার স্ট্রঙ্গার দ্যান ইউর ফোর্স। আপনি স্বীকার করলেন, কিন্তু আমি জানি না আপনি বললেন না আদার ফোর্সেস, মানে বিএনপি ছাড়া। আমি কোনো ফোর্স বলিনি। না, আমি বলছি বিএনপি ছাড়া অন্য যারা ছিল, যারা এই যে ভাঙচুর করলো, মব, বিএনপি ওয়াজ অলসো ইনক্লুডেড অ্যামাং দ্য মব। না, আমি বিপ্লবী ফোর্স বলেছি। আচ্ছা, উই আর দ্য পার্ট এন্ড পার্সেল অফ দিস না না, রেভলিউশন। আপনি বললেন না যে যে মানব উচ্ছ্বাস, আপরাইজিং, আপনি মানব উচ্ছ্বাস যেটা বললেন, এইটার সঙ্গে ওইটাকে আমি টার্ম করেছি বিপ্লবের, সেইটাই, মানে ওইটার সাথে আপনারা কোপ করেন নাই, এই তো বিপ্লব। ওইটা আমরা করছি বা তা না, বিপ্লব। ঠিক আছে, দ্যাট ওয়াজ এ রেভলিউশনারি সেন্টিমেন্ট। আচ্ছা, ঠিক আছে, রেভলিউশনটা ছিল কার এগেইনস্টে? না না, আমি বলতে শুনেন, খুলে বলাইতে চান যদি, না না, আমি বলতে শুনুন, আপনার স্পিরিটটা ছিল যে মুক্তিযুদ্ধের উপরে যে আঘাতটা হচ্ছিল, এইটা ওই বিপ্লবের স্পিরিট। সুতরাং আমরা এখানে কিছু করতে পারি না, এই তো আপনার স্পিরিট। নো, ইউ আর মিসআন্ডারস্ট্যান্ডিং। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সেটা ছিল না, বিপ্লবটা ছিল স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। না না, আমি যে বলতেছি মুক্তিযুদ্ধের উপরে যে আঘাতগুলি আসলো, সেইটাতে যে আপনারা মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ বলে, মুক্তিযুদ্ধের উপর তো কোনো আঘাত আসেনি। মুক্তিযুদ্ধের স্মারকগুলির উপরে, ভাই, কিসের স্মারক? এই যে বীর শ্রেষ্ঠদের মূর্তি ভাঙা, তারপর নানা জায়গায় বঙ্গবন্ধু। দেখেন আমি একটা কথা আপনাকে বলি, সেখানে আপনি তো বঙ্গবন্ধুর উপরে যে আঘাত এসেছে, সেটা তো বঙ্গবন্ধুর উপরে আঘাত আসার জন্য শেখ হাসিনা দায়ী ছিল।
বঙ্গবন্ধুকে একটা পার্টির ভিতরে নিয়ে যাওয়াটা আমি বলছি আপনি শেষ করতে, আপনি যে অন প্রিন্সিপাল এগ্রি করেন যে বঙ্গবন্ধুর উপরে এই আঘাতটা জাস্টিফাইড, তাহলে আর কোনো বিতর্ক নাই। আই এম নট গোইং টু জাস্টিফাই ইট, বাট নো আপনি ভুল পথে নিতে চাচ্ছেন কেন? তাহলে তো আর্গুমেন্ট হবে। শেখ মুজিবকে একটা ওয়ালের ভিতরে পেরিফেরিতে নিয়ে যাওয়ার কারণে ওই ক্ষোভটা শেখ মুজিবের উপরে পড়েছে। আপনি হোয়াই ইউ আর রিপ্লাইং অন মাই থিং, আমি আপনাকে শেষ করতে দেন আমাকে। শেখ মুজিবকে ওই পেরিফেরিতে নিয়ে যাওয়া হয়েছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা এই বিপ্লবের ভিতরে ঢুকে ওই রিভেঞ্জটা নেওয়ার চেষ্টা করেছে। সেইখানে আমি বলেছি বিপ্লবের উচ্ছ্বাসটাকে সেইখানে বাধাগ্রস্ত করার ইতিহাস পৃথিবীতে বিপ্লবের ইমিডিয়েট পরে কারো নাই। আচ্ছা ঠিক আছে, কারণে যেমন তখন 32 নম্বরের বাড়িটা যখন এর আগে ভাঙছে তখনও বিপ্লবের রেসটা শেষ হয় নাই, কিন্তু কিছুদিন আগে যখন আবার গেল তখন কিন্তু আর ভাঙতে পারেনি। এটা তো সেদিনের কথা, সেদিন আস্তে আস্তে বিপ্লবের ইতিহাসকে আস্তে আস্তে স্টেবল করতে হবে। তখন তো পারবেন না। সেকেন্ড টাইম যখন গেছে তখন তো ওখান থেকে স্লোগান উঠছে, তারেক ভাই দেখে যান না কি জানি স্লোগান উঠছে সেকেন্ড টাইম। সেটা তো ওই 5ই আগস্টের অনেক পরে। তাহলে এই মানব উচ্ছ্বাসটা এইটা থিতু হইতে কতদিন লাগবে? এটা তো আপনি ডেফিনিট বলতে পারবেন না। ইউ ক্যানট মানে মেক এ বাউন্ডারি অফ দ্যাট। ঠিক আছে, ইট ওয়াজ এ রেভলিউশন অফ অল দ্য নেশন, হোল নেশন। আচ্ছা ঠিক আছে, এগেইনস্ট এ ফ্যাসিস্ট গভর্নমেন্ট। সেখানে আপনি এটাকে পার্ক করে যদি কেউ ইন্টারেস্টেড হয়ে যদি তার ব্যক্তিগত স্বার্থকে উদ্ধারও করতে চায়, গোষ্ঠী স্বার্থকে আলট্রা রাইটিস্টটা যদি উদ্ধার করতে চায়, সেখানে কিন্তু সমুদ্রের পানিতে আমরা অবস্টাকল সৃষ্টি করতে পারবো না, কেউ পারবে না, পৃথিবীর ইতিহাসে কেউ পারবে না। আচ্ছা বকুল ভাই, এখন শুনেন, লেট আস কাম টু কনক্লুশন। দেখেন আলট্রা রাইটিস্টরা খুব শক্তিশালী হয়ে উঠতেছে, দে আর গেটিং স্ট্রঙ্গার ডে বাই ডে। লেট আস লিবারেল ডেমোক্রেট যারা আছে তাদেরকে ইউনাইট করেন, ঠিক আছে, তাদেরকে ইউনাইট করেন। লেট আস ফাইট অল দিস এভিল ফোর্সেস অ্যান্ড অল দ্যাট ননসেন্স। এই এভিল ফোর্স এবং অল দ্যাট ননসেন্স এইটুকু ফাইট আউট করতে হবে, তা না হলে কিন্তু কচু কাটা করবে আপনাদের, আমি বলে দিচ্ছি। আপনি এখানে আপনাকে বলতেছি আপনি তো এখানে মানে বড় বড় কথা বলতেছেন, হ্যাঁ, বাসায় গিয়ে রিফ্লেক্ট করেন, আয়নার সামনে গিয়ে রিফ্লেক্ট করেন। আচ্ছা, তারেক রহমানের ব্যাপারটা আমি বলি। তারেক রহমান একেবারে আসবে না ওইটা কিন্তু আমি বলতেছি না। এটা কি জানেন, মনে করেন আমার ক্যান্সার হয়েছে না, এখন ডাক্তার বলতেছে যে 15-20 দিন পরে উনি মারা যাবেন। আমি বলছি না, আমি 10 বছর বেঁচে থাকবো, ঠিক আছে, আমি বাজে ধরেন আমি 10 বছর বেঁচে থাকবো। আমি 9 বছর 11 মাস পরে মারা গেলাম, আপনি তো বলতেই পারেন যে ভাই আপনার কথা তো ঠিক হয় নাই, আপনি তো 10 বছর বলছিলেন, ঠিক আছে। তারেক রহমান যদি আসে, হ্যাঁ, এতদিন পরে যদি আসে, তাইলে কিন্তু এই প্রেডিকশন কিন্তু মিথ্যা প্রমাণ হয় না। আমরা বলতেছি যে এই সিচুয়েশনে আসতেছে না, ঠিক না। এখন আমি বললাম যে 10 বছর আমি বেঁচে থাকবো, আমি 9 বছর 11 মাস বেঁচে থাকলাম, তখন আপনি পয়েন্ট ধরলেন, গ্রামার খুঁজলেন যে আপনি তো 10 বছর বসে 1 মাস তো বাকি আছে, তাই না, এটা তো হবে না, তাই না। তারেক রহমান যে আসবে না আমি কিন্তু বলতেছি না, বাট যখন তিনি আসবেন ইট উইল বি টু লেট, ইট উইল বি টু লেট। কারণ অলরেডি কিন্তু অনেক ধরনের চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অনেক ধরনের সোসাইটিতে অনেক চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। ফলে এইটা কখনো কোট করবেন না যে আমি বলছিলাম তারেক রহমান কখনো আসবে না। তারেক রহমান আসতে পারে, ইট উইল বি টু লেট। যেমন 5ই আগস্টের কিছুদিন পরে আমি বলছি আসবে না, দেখেন তার 14-15 মাস হয়ে গেছে, আসতেছে না। এখন যদি কালকে আসে আমার কথা কিন্তু মিথ্যা হবে না, কারণ 14 মাস তো হয়ে গেছে, তাই না, 14 মাস তো হয়ে গেছে, তাই না। ফলে হ্যাঁ, এটা আলাপ করি আমরা। কিছু কিছু কথা আছে যেগুলো না বলাটাই ভালো। এই যে বললেন যে আলট্রা রাইটিস্টটা আমাদেরকে কচুকাটা করবে, প্লিজ উইথড্র করেন, এগুলি কথা বলেন না। কারণ এগুলি বলা মানে আমি বলি আপনাকে, না আপনি বলেছেন, আপনি খুব থেকে আপনি বলতেছি, হ্যাঁ খুব থেকে আমি বলছি, বাট বলা উচিত না। কেন জানেন, আপনি যদি পাগলের সামনে বলেন এই পাগল তো তোমাকে এক্ষুনি কূপ দিয়ে ফেলবে, সেখানে সাহস পেয়ে ফেলবে। আপনি কি এতই দুর্বল ভাবেন আমাদেরকে যে আমাদেরকে কচুকাটা করবেন? আপনাদের উইকনেস দেখতে দেখতে আমরা টায়ার্ড হয়ে গেছি। না, আমরা মোটো আমরা দেশ আমরা টায়ার্ড হয়ে গেছি আপনাদের উইকনেস দেখতে দেখতে। আই কনগ্রাচুলেট ইউর ভিউজ, কিন্তু এটাও আপনাকে আমি বলি সবটাই আপনাদের প্রতি ভালোবাসা থেকে বলছেন। না, ওটাই আমি বললাম তো, ভালোবাসা থেকে বলছেন। কিন্তু একটা এই কথাটা আপনাকে বলি, রাজনীতির মেরুকরণের কিন্তু কোনো স্ট্রিক্ট ডেফিনিশন নেই, কোনো পেরিফেরি নেই যে এখানে গিয়েই শেষ। এটা কিন্তু এনলেস, যে কোনো সময় যে কোনো মেরুকরণ হতে পারে। এই রাইটিস্টটা আমাদেরকে কচুকাটা করে, আমরা এই বাংলাদেশেরই মানুষ। এরকম কিন্তু ফেসিস্টও বলেছিল 17 বছরে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব, আমরা কিন্তু নিশ্চিহ্ন হই নাই, কেউ কাউকে পারে না। আর রাজনীতি এমন এক জিনিস যেটা কিন্তু একদিকে পানি আটকেলে কিন্তু পানি লিক হয়ে আরেক দিক দিয়ে যায়। কাজে কচুকাটা করতে পারবে সাহস বাংলাদেশে হবে না, কারণ উই আর হাইলি স্ট্রং, উই আর ভেরি স্ট্রং। আপনারাও তো আমাদের সাথে। না আমি বলতেছি, আমি আউট অফ অ্যাঙ্গার কথাটা বলতেছি, আউট অফ অ্যাঙ্গার, এটা আমি মিন করছি না। আপনি বুঝছি, আমি বুঝছি, কিন্তু এটা বলেন না, এটা বলেন না। তাদেরকে এত স্ট্রং চিন্তা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ওগুলো শুনেন, 5th অগাস্টের পরে আমরা ভাবলাম কি যে
মানে বিএনপি যখন বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীর উত্তম, ইনি জাতীয় ঘোষক ইত্যাদি নানা রকম, এবং এই দলটা মডারেট ইসলাম পার্সু করে, কোনো আলট্রা ইসলাম না, কিন্তু বাকিরা সব আলট্রা ইসলাম ইয়ে করতেছে। তাহলে বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, এরা মডারেট ইসলাম পার্সু করে, দুইটা মিক্সচার মিলে আমরা ভালো থাকবো। আমরা কিন্তু ভরসা করছি, হ্যাঁ, যে এইটা আমাদের একমাত্র ওয়ে আউট। এবং একটা ধারণা বিএনপি থেকে দেওয়াও হয়েছে যে তারা সেন্ট্রিস্ট পলিটিক্স করবে। তো আমরা আমরা তো ভরসা করছি, কিন্তু ইউ হ্যাভ ব্রোকেন অল আওয়ার হোপস। না, নিরাশ হবেন না। না না, আপনার সমস্ত আশা আপনার ভেঙে ফেলছেন। না না, নিরাশ হবেন না। না 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 না, ইনশাআল্লাহ। শুনেন, আমি বলি শুনেন, আমার কথাটা শেষ করতে দেন। বলেন। দেখেন, মানে আপনাদের যে আমি যদি বলি যে আপনাদের আমরা ভালোবাসি, না, এটা আপনাদের জন্য কোনো কমপ্লিমেন্ট না। কমপ্লিমেন্ট কোনটা জানেন? উই ট্রাস্ট ইউ, উই ডিপেন্ড ইউ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ভালোবাসা কমপ্লিমেন্ট না, কিন্তু আমরা বলতে পারতেছি না যে উই ট্রাস্ট ইউ, উই ডিপেন্ড অন ইউ, আমরা বলতে পারতেছি না। সুতরাং আপনাদের জন্য আমাদের কাছ থেকে কোনো কমপ্লিমেন্ট নাই। ভালোবাসি, দ্যাট ইজ নট এ কমপ্লিমেন্ট। বলতেছি তো ভালোবাসি, কিন্তু এটা কমপ্লিমেন্ট না, আনলেস ইউ আর ট্রাস্টেড। আপনারা তো বিশ্বাস ভঙ্গ করছেন, হ্যাঁ, ফলে এগুলি বললেন না। একটু এক্সপ্লেইন করেন কিভাবে বিশ্বাস ভঙ্গ করেছে। শুনেন, আপনারা, আমি বলতেছি, বিশ্বাস একের পর এক ভঙ্গ করছেন, একের পর এক, এবং মানে আপনারা যে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছেন বর্তমান সরকারকে, আনকন্ডিশনাল প্রত্যেকটা ব্যাপারে। ইয়েস, আপনাদের একটা ইয়ে ছিল যে ইউনূস সাহেব যাতে কোনোভাবে ডিস্যাটিসফাইড না হয়। কি রহস্য যে আমি বুঝলাম না, হ্যাঁ, এই রহস্য তো আমার মাথায় ধরে না। ইভেন আপনাদের সব কিছু বিপন্ন হয়ে যাচ্ছে, তারপরও আপনারা মানে ডক্টর ইউনূসকে ছাড়তেছেন না। এবং এটা কি করছেন জানেন? এইটা মানে আপনারা বুঝতেই পারেন নাই যে আপনাদের অলক্ষ্যে আওয়ামী লীগের চাইতে বড় শত্রু জন্ম নিয়েছে। আপনারা বুঝতেই পারেন নাই। আপনারা আওয়ামী লীগের ব্যাংক করছেন, হ্যাঁ, এবং আপনাদের অলক্ষ্যে একটা বড় অপশক্তি জন্ম নিচ্ছে আপনাদের শত্রু হিসাবে। এটা আপনারা খেয়াল করেন নাই, না করে করছেন কি সবসময় আওয়ামী লীগকে ঠেকাও। যখন ইউনূস সাহেব ডাক দিছে, আওয়ামী লীগ আসতেছে, দুদূর ভয় থাকে, আপনারা সব হয়েছে, হ্যাঁ, আমরা ঐক্য সবসময় একটা ঐক্য করে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। কি দিন আসতেছে, কিন্তু দিন আসতেছে, দেখবেন সিনারিও কি হয়। কথাটা শুনেন, হচ্ছে যে যা ভুল করছেন বলছি, যা ভুল করছেন, নেভারদিলেস লেট আস, ইট ইজ নেভার টু লেট টু স্টার্ট এনিথিং, ঠিক আছে? সুতরাং আমি বলি যে এখনও আপনার গা ঝাড়া দিয়ে উঠে রাইট পলিটিক্সটা করেন। এই ধরনের কম্প্রোমাইজ, দেখেন মিসেস জিয়ার প্রতি সারা দেশ কেন উদ্বেলিত আপনি বলেন তো? অনলি বিকজ অফ দি ফ্যাক্ট দ্যাট শি ওয়াজ এ মানে কি বলে আনকম্প্রোমাইজিং লিডার। 86 ইলেকশন শেখ হাসিনা সে করে নাই। সে ধীরে ধীরে এমন একটা ইমেজ তৈরি করছে যে কারণে আজকে পুরো দেশ তার জন্য কান্নাকাটি করতেছে, হ্যাঁ। আর আপনি কম্প্রোমাইজের পলিটিক্স করে আপনি কান্নাকাটি চান? জি, একটা ভালো জায়গায় হিট করেছেন উনি, হ্যাঁ। আমি অ্যাড করব, বেগম খালেদা জিয়া সে আনকম্প্রোমাইজিং লিডার, আপোষহীন নেত্রী, সবসময় গণতন্ত্রের জন্য আপোষহীনভাবে কাজ করে গিয়ে অ্যাড করেন। সি ইজ দ্য লিডার যার বিরুদ্ধে কোনো 10 বছর দেশ পরিচালনা করেছেন, যার বিরুদ্ধে প্রমাণ্য বা প্রমাণ করার মতো কোনো রকম দুর্নীতির কোনো আভাস নেই। 3 নাম্বার, ওনার যে পার্সোনাল বিহেভিয়ার, এটাকে আপনি কোনো অংশে ওনার নন কম্প্রোমাইজিং ক্যারেক্টারের চাইতে আপনি দূরে রাখতে পারেন না। বকুল ভাই, আমি বলি শুনেন, এই যে এগুলি শুনেন, এগুলি আদার অ্যাসপেক্টস অফ ক্যারেক্টারিস্টিক। আমি সবই বলবো, প্রিডমিনেন্ট হচ্ছে, শুনেন, 86-এ যদি ইলেকশন পার্টিসিপেট করতেন তার ইমেজ থাকতো না, সেটা তো কাজ করেছে। প্রিডমিনেন্টলি শি ইজ আনকম্প্রোমাইজিং। এরপরে তার দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ হার ক্যারেক্টার, যে শি ওয়াজ আনকম্প্রোমাইজিং, এবং আনকম্প্রোমাইজিং থেকে সবকটাতে উনি জয়লাভ করেছেন, এভরিথিং অ্যাডেড বেনিফিটস, এগুলি সব। যাই হোক, টোটাল তার ক্যারেক্টারের যতগুলি বৈশিষ্ট্য আছে সব মিলে আজকে শি হ্যাজ বিকাম দ্য লিডার অফ দ্য হোল নেশন এবং রেসপেক্টেড টু অল দ্য পলিটিক্যাল পার্টি, সেটা গত কয়েকদিনে বোঝা গেছে। বাট একটা কথা আপনাকে আমি বলি, যে আপনি যে ট্রাস্ট করতে পারতেছেন না, আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি ট্রাস্ট রাখেন। কারণ হলো আমরা এই যে ইউনূসকে আপনি বলছেন আমরা আনকন্ডিশনাল সমর্থন দিয়েছি, আমি কিন্তু আবার ফিরে যাবো রেভলিউশনে। ওয়াজ দেয়ার এনি পাওয়ার যে ওই মুহূর্তে ইউনূস সাহেবের নাম যখন আসছে, একটা পার্টি না করলে জিনিসটা হয়ে যাবে, না হয়ে যাবে? না, ওরা তো শুনেন, এই যে কেন মিস ইন্টারপ্রেট কেন করেন? ইউনূস সাহেব ইন্টারপ্রেট করতেছেন না, বলছি ইউনূস সাহেব টেক ওভার করছেন, কিছু কথা হয়েছে, ইউনূস সাহেব টেক ওভার করছেন, দ্যাট ইজ ফাইন, হ্যাঁ। কিন্তু যখন উনি মানে
কি বলে যে কতগুলি এমন কাজকে প্রশ্রয় দিয়ে গেলেন, এমন তিনি নিজে করেন নাই। ওনার কিছু আপনি আমাকে বলতে দেন, শেষ ওনার কিছু করতে দেন। টুলস আছে। আচ্ছা, শেষ করো। একটু বলতে দেন। অনেক কিছু ইচ্ছা করলে পারা যায় না। উঠছেরই তোর বিয়া রাজনীতিতে চলে না। গভর্নমেন্টকে, দেশটাকে সাজাতে হলে তাকে আলতা দিতে হবে, সিঁদুর দিতে হবে, হলুদ মাখতে হবে, রোজ মাখতে হবে, অনেক কিছু মাখতে হবে, চুল বাঁধতে হবে, ফিতা দিতে হবে। এই দেশটা টোটাল একটা দাবি ছিল সংস্কার। আমি প্রেশার দিলেই ইউনূস সাহেবকে দিয়ে 6 মাস ইলেকশনটা আদায় করতে পারতাম না। এটা এরশাদ পতনের পরের যে সিচুয়েশন দেশের, যে ওয়ান ফাইন মর্নিং প্রেস ক্লাবের সামনে জমসিয়ার এরশাদের কাছ থেকে ভাইস চেয়ারম্যান ক্ষমতা নিয়ে গেছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, নট দ্যাট। এটা ছিল একটা বিশাল বড় বিপ্লব, যেটা আমি আপনাকে বোঝাতে চেষ্টা করেছি। ওই বিপ্লবে যে সংস্কারের দাবিগুলি আসছে, ওখানে যদি আমরা বলতাম সংস্কার ছাড়া ইলেকশন, আমাকে লেট মি ফিনিশ, আমরা মাঠে কেউ টিকতেন না। এখানে বসে যেটা বলা সহজ, ওই মাঠে কিন্তু এটা বলা সহজ ছিল না। আপনাকে রিফর্মস না করে ওই কথা আপনি বলতে পারবেন না। বিচার কাজ শুরু না করে আপনি এক্ষুনি ইলেকশন উৎসাহিত বিয়া বলা এত সহজ ছিল না। আমরা যদি বলতাম, আল্লাহ না করে আমরাও কর্নার হয়ে যেতে পারতাম। কাজে আমি মনে করি আমাদের লিডার জনাব তারেক রহমান আমাদের নেত্রীর সাথে আলাপ করে, আমাদের স্ট্যান্ডিং কমিটি আলাপ করে, আমরা সবার সাথেও আলাপ করেছে। যেই লাইনেও নিয়ে গিয়েছেন, আই থিঙ্ক হি টুক দ্য কারেক্ট পাথ। এবং পলিটিক্যালি যেটুক করেছে, এইটা না করে অন্য কিছু যদি হার্ড লাইনে করতাম, ওই রশি ছিঁড়েও যেতে পারতো। আজকে হয়তো আপনি আমাদের কিছু ল্যাপসেস বলতে পারবেন, আমি খুব ডিসএগ্রি করবো না সবগুলির সাথে, বাট এই ল্যাপসেস রাজনীতিতে সহনীয়। এটা আমাদেরকে আরও বেটার রাস্তার দিকে নিয়ে যাবে। কারণ আমরা একটা লাইটের দিকে যাচ্ছি, দ্য লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল, যেটা আমরা সেটাতে যাওয়ার জন্যই চেষ্টা করতেছি। অতীতও হয়েছে, এখনও আমরা এটা পারবো। যদি আমরা একবারেই ক্রোলিং জোরে সুরে করে গর্তটাই নষ্ট করে দিতাম, তাহলে শরীরে সইতো না আমাদের। আর রাজনীতিকে ভাটটা কিন্তু মাইনা জাতি নিত না, আমরা অন্যরকম কিছু বলে। কাজে জাতির সেন্টিমেন্ট, সকল মানুষের সেন্টিমেন্ট, ইয়াং জেনারেশনের সেন্টিমেন্ট, বিপ্লবীদের সেন্টিমেন্ট, সব কিছুকে মূল্যায়ন করে একটা মধ্যপন্থায় আমাদেরকে এগোতে হয়েছে। যেই কারণে উই ডিড নট উইথড্র আওয়ার ট্রাস্ট অর আওয়ার সাপোর্ট ফ্রম দিস প্রেজেন্ট গভর্নমেন্ট। উপায় ছিল না। এটাকে আপনি এভাবে এখানে টেবিলে বলতাম যদি, যে আগে কেন এটা বলি না। না, কিন্তু এখানে সাপোর্ট উইথড্র করা বা সাপোর্ট দেওয়ার ইস্যুটা হচ্ছে যে সব কিছুতে সমর্থন দিয়ে যায়। মানে তার যে দুর্বলতা সেটা দেখা হয়। আপনারা তো বলেছেন একটা সময় সরকারের এই সমস্যা, ওই সমস্যা, এটা ঠিক করছেন না, ওটা ঠিক। হঠাৎ করে আপনারা জুনের পর থেকে স্টপ হয়ে গেছেন এবং সব আমরা স্টপ হয়ে গেছি যখন ইলেকশনের একটা শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। মেন ফেব্রুয়ারিতে সে ইলেকশনটা করবে এবং ইলেকশনটা ডিসেম্বরের সেকেন্ড উইকে সে শিডিউল ঘোষণা করবে। এই প্রেক্ষিতে যখন ইলেকশনের, ওই যে বললাম লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল, যখন ইলেকশনের কথাটা সে ছেড়ে দিল, তখন আর ওই আলোচনাটা আমরা তাকে গেলাম না। কারণ হি ইজ নট দ্য কন্টেস্টার ইন দ্য ইলেকশন, যে তার ভুলগুলি আমরা তুলে ধরতে হবে। উই আর নট বাউন্ড টু ডু দ্যাট বিকজ হি ওয়াজ নট এ পলিটিক্যাল লিডার। ঠিক আছে, আপনি তো বলবেনই পলিটিক্যাল লিডার না, যে আমরা তাকে খুব মুখ্য একটা ইম্পর্টেন্ট মনে করে যে তার বিরুদ্ধে বলতে হবে, এটা বলে তো আমাদের লাভ নেই। আমাদের উদ্দেশ্য নির্বাচন চাওয়া পাওয়া, এবং সে যেহেতু নির্বাচনটা ঘোষণা করেছে হবে, নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি নিচ্ছে চতুর্দিক থেকে, উই গট দ্য বিলিভ যে হি উইল ডু দ্যাট। যে কারণে আমরা অন্যদিকে আর আলোচনা করে সময় নষ্ট করতে লাভ নেই। আমরা ইলেকশনের দিকে চলে গেছি অ্যান্ড বিশ্বাস রাখছি যে সেই ইলেকশনটা দিবে, এবং এখন আমরা বিশ্বাস করি যে ইলেকশন হবে। শুনেন, বিলিভ উইদাউট রিজন ইজ মিনিংলেস। ঠিক আছে, আমিও বিশ্বাস করতে চাই, বাট রিজন আমাকে বাধা দিচ্ছে। দেখেন দেশটা কোথায় চলে গেছে একটু বলি। অর্থনীতিতে দেখেন জিডিপি তিন কত হয়ে যাচ্ছে, ঋণ খেলাপি ঋণ গত বছরের তুলনায় ডাবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে মানে চাকরি হারাচ্ছে লোকজন, লাখ লাখ লোক বেকার হয়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে বিজেপির প্রেসিডেন্ট ইউনূস সাহেবকে বললেন যে আমাদের কিছু সময় দেন, আমরা কিছু কথা বলি। উনি সময় দিলেন না, উনি দিলেন স্টারলিংকের প্রতিনিধি সময়। এটা উনি দুঃখ করে বললেন। আপনারা তো এগুলি কিছু বলেন না। এটা গেল অর্থনীতি। সামাজিকভাবে দেখেন ওনারা কি খালি নির্বাচন নিয়ে আসে। একটা ফ্যামিলিতে 13-14 জনের মধ্যে অধিকাংশ হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী। এরা ভিক্ষা করে গান গেয়ে সংসার চালায়, তাদেরকে বলা হয়েছে তোমরা গান গাইতে পারবো না, ভিক্ষা করো। কি মর্মান্তিক দেখেন, কি নিদারুণ। হ্যাঁ, এই দৃশ্য আমরা দেখতেছি, আপনারা দেখেন না। আপনারা দেখেন না এই সমস্ত দৃশ্য। হ্যাঁ, এবং প্রতিদিন যে সমস্ত ঘটনা ঘটতেছে, হ্যাঁ, সেগুলি আপনারা কিছুই বলেন না। এই যে মানে পুরো দেশটা আনপ্রোটেক্টেড রাখলেন ইউনূস সাহেব, হ্যাঁ, অরক্ষিত রাখলেন, যে যার খুশি মতো করে গেল আর কি। হ্যাঁ, কোনো ধরনের অ্যাকশনে গেলেন না। সেই ব্যাপারেও আপনাদের কোনো বক্তব্য নাই। হ্যাঁ, ইউনূস সাহেব দেখেন
দেখেন এগুলি দুঃখ লাগে। ইউনূস সাহেব আমি আপনার সাথে কামাল ভাই আমি এগ্রি করি না এইসব যে আমরা বক্তব্য নেই, এই কথাটা বলা আপনি ঠিক না, আমরা বক্তব্য আছে, বাট আমি কিন্তু একটা জিনিস আপনাকে বুঝাইতে চেষ্টা করি, উই ডু নট এক্সপেক্ট এনিথিং এক্সট্রা আদার দেন ইলেকশন ফ্রম দিস গভর্নমেন্ট। কাজে তার সমালোচনা করলে মানে হ্যাঁ সে তো ইকোনমিটা ঠিক করতে পারবে না, উনি যে ফেল করেছে, এই যে জিডিপির কথা বলছেন ইজ গোয়িং ডাউন, আমরা দেখি, বাট হোয়াট উইল ডু, আমরা তো চাই না যে সে কিছু করুক বা সে পারবে না, কিন্তু আমরা হোয়াট উই আমরা তো বলতেছি ইলেক্টেড গভর্নমেন্ট আসুক সবকিছু ঠিক হয়ে যাবে। মবক্রেসিটা কি করলেন আপনারা? মবক্রেসি যে সারা দেশব্যাপী হইলো, আস্তে আস্তে কমতেছে, কোথায় নতুন করে শুরু হয়েছে? নো কোথায় নতুন শুরু, নো ইট ইজ কামিং ডাউন। এখন আপনি তো বললাম একটা বিপ্লবের পরে একটা ললেস একটা নন ইলেক্টেড একটা বডির কাছ থেকে আপনি যদি 100% পিসফুল অপারেশন চান, পিসফুল রানিং অফ দ্য স্টেট চান, আমি মনে করি এটা সঠিক চিন্তাধারা না। এত ম্যাসিভ এটা কতদিন কি ম্যাসিভ হয়েছে বলেন আমাকে, আপনি কি বলেন, আপনি কি হয়েছে বলেন, আপনি ম্যাসিভটা কি হয়েছে? কয়েকটা মব হয়েছে, মব তো বন্ধ হয়ে যাচ্ছে, কয়েকটা বন্ধ হচ্ছে। আমি বলি শুনেন, এখন এগুলো তো লম্বা সময় লাগবে, বুঝছেন? দেখেন আমি বলি, যারা গান গেয়ে জীবিকা নির্বাহ করতো তারা গান গাইতে পারতো, তাদের জীবন কষ্টে আছে। যারা নাটক করে জীবিকা নির্বাহ করতো তাদের জীবন ঠিক মতো চলতেছে না। এটা কি জন্য উদাহরণটা দিয়েছেন খুলে বলেন, আমি জানি কেন বলতেছেন, আপনি বললে আমি উত্তর দেব। শুনেন, এই যে মানে যে যখনই আমাদের চিরায়ত কালচারের কথা কেউ বলতেছে বা সেই ধর প্রোগ্রাম নিচ্ছে, এটা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। কালচারাল ফ্যাসিস্ট কতগুলি নাটক বন্ধ করে দেওয়া হয় নাই? আপনি যখন একটা জিনিস এক জায়গায় আঘাত করবেন, সেটা কিন্তু অন্যদের জন্য একটা থ্রেট হয়ে যাবে। হ্যাঁ, অ্যান ইনজাস্টিস টু এ সিঙ্গেল পারসন ইজ এ থ্রেট টু এভরিবডি। আমাকে শেষ করতে দেন। একটা ইনজাস্টিস হইলে সেইটা ইজ এ থ্রেট টু এভরিবডি। যখনই আপনি একটা নাটক বন্ধ করে দিলেন, ইট বিকামস এ থ্রেট ফর এভরিবডি। যখন আপনি একটা গানের আসর বন্ধ করে দিলেন, ইট বিকামস এ থ্রেট ফর এভরিবডি। একটা ভয়ের সংস্কৃতির মধ্যে আছি আমরা, আর আপনি বলতেছেন কিছুই দেখতেছেন না। আপনি না দেখতেছেন না, আপনি যেগুলি সমাধান চাচ্ছেন, আমি সমাধান চাচ্ছি না, কিছুতে হাত দিয়ে হবে না তো। আমি সমাধান চাচ্ছি না। আমার ফার্স্ট শুনেন, আমার ফার্স্ট এইম এন্ড আমার অ্যাম্বিশন, ফার্স্ট এইম বলেন, আমার উদ্দেশ্য বলেন, হোয়াট আই ওয়ান্ট ফার্স্ট, দ্যাট ইজ মাই ইলেকশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, নাম্বার 1 আমি চাচ্ছি। কারণ ডেমোক্রেটিক গভর্নমেন্ট যখন হবে, দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক হয়ে যাবে। আপনি যেই জিনিসগুলি আমাকেও শেষ করতে দেন, যে জিনিসগুলি আপনি বলতেছেন, এভরিথিং উইল কাম আন্ডার দ্য মানে অ্যাকশন অফ দ্য ইলেক্টেড গভর্নমেন্ট, এগুলি গভর্নমেন্ট শেষ করতে পারবে না। আর আমি যদি সকল পেন্ডুলাম বক্স একবার আমি খুলে দেই, আমি তো আলটিমেট আমার এন্ডে পৌঁছতে পারবো না, আমার নির্বাচনী এন্ডে আমি যেতে পারবো না, বরং আই উইল ক্রিয়েট ফার্দার প্রবলেম ইন দ্য কান্ট্রি দ্যাট উই ডোন্ট ওয়ান্ট। আমাদের টার্গেট এখন মানুষের যে প্রত্যাশা, কেউ কিন্তু স্লোগান দেয় না তুমি গান এটা দাও, নাটক ওইটা দাও। হ্যাঁ, আপনার কথার সাথে আমি একমত, আমার সংস্কৃতিকে আমি আঘাত করব না, বাট আমার ফার্স্ট অ্যান্ড প্রাইম ইম্পর্টেন্স আমার জন্য ইলেকশন। আমি ইলেকশন চাবো, কাজে ইলেকশনের কার্যক্রম যাতে কোনো ক্রমে বাধাগ্রস্ত না হয়, আমরা কোনো কিছুতে বিএনপি হাত দেই নেই, হাত দেব না। আমরা ফার্স্ট উই ওয়ান্ট দ্য এস্টাবলিশমেন্ট অফ এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট টু হ্যান্ডেল অল দিস ছোটোখাটো প্রবলেম যা বলতেছেন আমরা করি, এগুলি কিন্তু মেজর ইস্যু না। গানে কাকে আপনি অন্ধ গান গাইছে, গান কবে গাবে, নাটক কোনটা করবে না করবে, এগুলি কিন্তু একটা এক্সিকিউটিভ অর্ডারের ব্যাপার, ওয়ান ডে ম্যাটার, বাট ইলেকশন ইজ এ ভেরি লং ফ্যাক্টর। এটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগোতে হবে, লাস্ট মোমেন্ট পর্যন্ত। কাজে আপনি ওইটা কি ইম্পর্টেন্ট দেন, দেশে কীভাবে একটা ইলেকশন হবে। আমরা ইলেকশন চাই, ডেমোক্রেটিক গভর্নমেন্ট চাই, সকল রাজনৈতিক দলকে নিয়ে ন্যাশনাল গভর্নমেন্ট সৃষ্টির মাধ্যমে আমরা দেশটা পরিচালনা করতে চাই। যখন এটা হবে, তখন যেগুলি আপনি বলতেছেন, জিডিপি বলেন, এই গানের কথা বলেন, নাটকের কথা বলেন, মবের কথা বলেন, এগুলি কোনোটাই থাকবে না। আপনি ওইটা না করে আপনি এইগুলি কিছুই করতে পারবেন না। আচ্ছা, শেষ করছেন আপনি, আমাকে একটু বলে দিয়ে বলেন আপনি। না বলবেন না। আপনি যে ড্রিমটা দেখতেছেন না, এটা এই যে ড্রিমটা আপনি দেখতেছেন, এটা ইটস এ ভেরি সুইট ড্রিম বাট অ্যাবসার্ড ড্রিম। আমি আপনাকে বলতেছি, আপনি লিখে রাখতে পারেন। আপনি যে কথাটা বলতেছেন যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে এভরিথিং উইল বি সলভড, আপনি লিখে রাখতে পারেন যে ইলেক্টেড গভর্নমেন্টে যে জায়গায় দেশ চলে গেছে, এক তারেক রহমান না, 10টা তারেক রহমান এই দেশকে ঠিক করতে পারবে না। আমি আপনাকে আমি বলি, আপনি লিখে রাখেন, আপনি লিখে রাখেন। আমি এরকম খারাপ জিনিস লিখতে চাই না, তাইলে আই এম এ ভেরি পজিটিভ পারসন। আমি বলছি শুনেন, ব্যাপার হলো কি জানেন, কিছু লোক আছে পজিটিভিজম দেখায় একটা গ্রামার বাড়িতে চায় যে আমি অনেক কিছু বুঝি। হ্যাঁ, আমি একটা অ্যারো, না বাবা, আমি কিন্তু অনেক কিছু বুঝি না, বাট আই এম এ পজিটিভ আমি বলছি শুনেন, আমি অ্যারো চিহ্ন দেখাইতে পারলাম না, তার আমি কিসের বুদ্ধিজীবী বা আমি কিসের জ্ঞানী? সো মানে অপটিমিজম হ্যাজ বিকাম এ সিম্বল অফ এ স্মার্টনেস অ্যান্ড গ্ল্যামার। আমার ওই গ্ল্যামার দরকার নাই, আমি এমনিতেই স্মার্ট। হ্যাঁ, ওই গ্ল্যামার দরকার নাই। আই ডোন্ট ফাইন্ড এনি সিলভার লাইন ইন দি ক্লাউডি স্কাই। আপনি দেখতেছেন, যেহেতু আপনি দেখতেছেন, আপনাকে বলতেছে আপনি লিখে রাখেন অথবা স্মরণে রাখেন যে
ইলেকশন হইলেই দেখেন, ইলেকশন হচ্ছে উপায়, নট লক্ষ্য, মাইন্ডেড। একটা ভালো সমাজে যাওয়ার জন্য একটা উপায়, ঠিক আছে, লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য ইলেকশন উপায়টার মাধ্যমে যেতে উপায় তো। হবে। ফলে আমাদের দেখেন, আপনি যে একটা ইলেকশনের মধ্য দিয়ে আপনি সব কিছু একটা মানে একদিন লোকে কিছু ভোট দিল, হ্যাঁ, কিছু ভোট দিল, আপনি বলতেছেন সোসাইটি চেঞ্জ হয়ে শুরু করবে। দিস থিংস আর নট লাইক দ্যাট। আপনি সোসাইটিকে যে জায়গায় নিয়ে গেছেন, যে মবক্রেসি যেভাবে ইনস্টিটিউশনালাইজ হয়েছে, যেভাবে একটা মরলে 10টা আসো, এই কালচার শুরু হয়েছে, সেই জায়গায় আপনি একটা স্টেবল গভর্নমেন্ট রান করবে আর আপনাকে সবাই স্পেয়ার করবে, ইট ইজ অ্যাবসার্ড ব্যাপার। ঠিক আছে, লেটেস্ট ট্রাই। তাহলে কি করবো আমরা? কি ইলেকশন যাবো না? গভর্নমেন্টে যাবো না? খালি আমি আপনাকে চাচ্ছি আপনি শেষ করে দেন। এখন কথাটা হচ্ছে, 1 মিনিট সময় কথাটা হচ্ছে সোসাইটি গুণগত পরিবর্তন হয়ে গেছে, একটা কোয়ালিটেটিভ চেঞ্জ হয়ে গেছে সোসাইটির। আপনারা দেখছেন কিনা জানি না, আমরা অবজারভার, আমরা অবজেক্টিভলি দেখতেছি। আপনারা তো সাবজেক্টিভলি দেখেন, আমরা অবজেক্টিভলি দেখতেছি সোসাইটির একটা গুণগত পরিবর্তন হয়ে গেছে। এই গুণগত পরিবর্তনকে চেঞ্জ করা, এইটা একটা, আমি মনে করি যে এইটা 2-1 বছরের ব্যাপার না। ইট ইজ এ কোয়েশ্চেন অফ ডিকেড, ইটস এ কোয়েশ্চেন অফ এরা, ইটস এ কোয়েশ্চেন অফ ইভেন সেঞ্চুরি। হ্যাঁ, যে জায়গায় আমরা নিয়ে গেছি, ফলে এগুলি আমাকে আশাবাদ দেখায় না। হ্যাঁ, এটা গেছে গিয়া এখন একটা মিরাকল যদি হয়, চেঞ্জ তো করতে হবে, চেঞ্জ করতে হবে, ট্রাই করবো আমরা। কিন্তু শুনেন, মানে আশাবাদ হয় কি জানেন, মানে হতাশা কিন্তু ইজ বেটার দেন হোপ। হতাশা হলে কি আমি বুঝতে পারবো যে কোথায় কোথায় ডিফেক্ট আছে, তাইলে আমি আমি ইয়ে করব। আর আপনি যদি আশাবাদী হয়ে যান, তখন আপনি প্রবলেমই জানেন না। হতাশাবাদী তো প্রবলেম জানে। গট ইট, থ্যাংক ইউ মিস্টার বকুল। আসলে জানি না, যে কোনো কারণে হোক কামাল ভাই খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন একেবারে। এত ফ্রাস্ট্রেটেড হয় না কামাল ভাই। আমি একটা কথা আপনাকে বলি, সেঞ্চুরির কথা বলছেন, এগুলি তো আমি জানি না, আপনার বোধহয় অনেক ফ্রাস্ট্রেটেড। আমি আপনাকে বলবো, আপনি বি পেশেন্ট, এভরিথিং ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। 71-এ কিন্তু অনেক আশা করেন আমরা স্বাধীন করতে পারবো দেশ। আমরা যখন মসিনল থেকে রাতে বের হয়ে গেলাম, সেনাবাহিনী আর্মি মার্চ করছে, মাইরা ফিরবে, এই করবে, তখন তো আমরা কিছু দিকবিদিক জ্ঞান আমরা ভাবিনি যে আমরা পারবো না। আমরা কিন্তু এটাই ভাবছি আমরা পারবো। আর্মি খালি নিউ মার্কেট গেছে, আমরা মিছিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি চলে গেছি, বাংলা পুলিশ অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। কী জন্য বললাম, কী করলাম কিছু জানি, বাট হয়েছে আশা। কি আশা? দেশ স্বাধীন করবো, আমরা করে ফেলেছি। ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণেই এত সেঞ্চুরিও লাগবে না। লেট দ্য ইলেকশন বি হেল্ড, একটা গভর্নমেন্ট ইলেক্টেড হোক, দে উইল বি, আপনাকে একটা কথা মনে রাখতে হবে, ইলেক্টেড গভর্নমেন্ট শ্যাল বি অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। এই যে আপনি কথাগুলো আজকে বলতেছেন, এই কথা কিন্তু কেউ শোনার নেই, কেউ গ্রহণ করার নেই। বাট হোয়েন দ্য পাবলিক উইল ইলেক্ট দেয়ার গভর্নমেন্ট, তখন আপনি যে কথাগুলি বলবেন, দ্য গভর্নমেন্ট হ্যাজ টু টেক দিস ইন কগনিজেন্স, নিতে হবে গভর্নমেন্টগুলি। সাংবাদিক সাহেব, জিল্লুর সাহেবরা যে কথাগুলি বলবেন, ওই কথাগুলি কিন্তু কগনিজেন্সে নেবে। এখন কিন্তু কেউ নেই, বড় সব পণ্ডিত। কাজেই আপনি ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণে, যখনই ডেমোক্রেটিক গভর্নমেন্ট হবে, অ্যাকাউন্টেবিলিটি যখন দেশে ক্রিয়েট হবে, তখন এভরিথিং উইল বি টেকেন কেয়ার অফ, এবং দেশ আস্তে আস্তে ভালোর দিকে যাবে। একবারে আমি বলবো না আপনি যে 1 বছরে সব শেষ হয়ে যাবে। দেশের জিডিপি রাখেন, যেটা আপনি বলেছেন, যেই পর্যায়ে গিয়েছে, ব্যাংকিং স্ট্রাকচার যেই জায়গায় নেমে গেছে। আমি তো ইকোনমিক্সের ছাত্র, ব্যাংকও 14 বছর ব্যবস্থাপনায় ছিলাম। যে অবস্থা চলে গেছে, 1 বছর 2 বছরে ব্যাংকে ঠিক রাখাও এত সহজ হবে না। কিন্তু ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণে, উই হ্যাভ দ্য রিসোর্স, উই হ্যাভ দ্য ম্যান পাওয়ার। আমরা যদি অনেস্ট হই, গভর্নমেন্ট যদি অনেস্ট হয়, গভর্নমেন্টের পিপল যদি অনেস্ট হয়, তাহলে দেশটাকে ঠিক করা, যত কথা বলতেছেন, একটু টিকবে না। ডে বাই ডে একেবারে রেপিডলি ভার্টিক্যালি দেশ আমাদের উপরের দিকে উঠে যাবে। আপনাকে একটু বলি, কাজেই আমি অত্যন্ত আশাবাদী লোক। আমি না, আপনি বিলিভ উইদাউট রিজন না। ডেমোক্রেসি যেখানে, উন্নয়ন সেখানে। ডেমোক্রেসি যেখানে, টেক কেয়ার সেখানে। কাজে বিলিভ করি ডেমোক্রেসি ইস্টাবলিশ হলে দেয়ার মাস্ট বি ইম্প্রুভমেন্ট। সেটা ইকোনমিক ইম্প্রুভমেন্ট, ল অ্যান্ড অর্ডার ইম্প্রুভমেন্ট, হিউম্যান ইম্প্রুভমেন্ট, এভরিথিং ইম্প্রুভমেন্ট। আমি বলি শুনেন, ওই আপনার সাথে এখন আমি তর্কে পারবো না। আমি জিল্লুরকে আমি একটু অনুরোধ করব, আজকে থেকে ঠিক 6 মাস পরে আমাদের দুজনকে আবার ডাকেন, ঠিক আছে? কি হবে, উনি তো ফেব্রুয়ারি থেকে ইলেকশন, যদি জুলাই মাস হয়ে যায় তাহলে এমন কিছু না, এই কথা এসে যদি বলেন তাহলে ইয়ে হলো না 6 মাস পরে তো আপনি এই শুনেন, সোশ্যাল ডিনামিক্সটা তো বুঝতে পারবেন। আচ্ছা, সোশ্যাল ডিনামিক্সটা তো বুঝতে পারবেন অ্যাটলিস্ট, তাই না? আজকে থেকে 6 মাস পরে আমাদের দুজনকে আবার ডাকবেন। আই লাইক টু সিট ফেস টু ফেস এগেইন, ওয়ান্স এগেইন। ওকে, ঠিক আছে।
লেট আস হোপ দ্য বেস্ট। হ্যাঁ, আমি আশা করবো আপনি যেন না জিতেন, আমরা যেন জিতি, এই দেশটা যেন ভালো চলে। আর দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে যেটি আমাদের লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবের রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাহবুব কামাল এবং মিস্টার শ্রদ্ধা শাকাত হোসেন বকুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার দুই অতিথির আকাঙ্ক্ষা একটাই, বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হোক, বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে তার জন্ম হয়েছে, যে স্বপ্ন নিয়ে বহু মানুষ রক্ত দিচ্ছে, সেই স্বপ্নগুলো পূরিত হোক। এখানে নীতি এবং কৌশলের প্রশ্ন, এর মধ্যে যে বিরোধ বা এই পার্থক্যটা, সেটাও আলোচনার মধ্যে এসছে। এবং নির্বাচন আমরা সবাই চাই, নিঃসন্দেহে বাংলাদেশের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি, কিন্তু কেমন নির্বাচন আমরা চাই সেই প্রশ্নটা থাকা দরকার। দেশ আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে নানা রকমের অনিশ্চয়তা এসে ভর করেছে, অনেক প্লেয়ার দাঁড়িয়েছে এবং কোনো শক্তি অস্বাভাবিক রকমের শক্তিমান হয়ে উঠেছে বলে একটা পারসেপশন তৈরি হয়েছে। কিন্তু সব কথার মূল কথা যে এই প্রতিকূলতা আমাদের অতিক্রম করতে হবে এবং তার জন্য একটা নির্বাচনের কোনো বিকল্প নেই, কিন্তু অবশ্যই সেটা যেন নির্বাচন না হয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভ।